আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের শেষ টপিকস বাকি ছিল। আমরা Recording in progress. আমাদের শেষ টপিকস বাকি ছিল। আমরা গতদিন হচ্ছে স্ল্যাব ব্রিজ ডিজাইন দেখছিলাম, যে একটা নরমালি স্ল্যাব ব্রিজ আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে, ডিজাইন অফ এ স্ল্যাব ব্রিজ এটা আমরা দেখছিলাম। তো এটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো স্ল্যাব ব্রিজ সাধারণত স্প্যান যেগুলোর ছোট হয়, মানে সিঙ্গেল স্প্যান ব্রিজ আর কি। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে ক্লিয়ার স্প্যান এখানে ছিল কত 15 ফিট। তো এগুলাকে আমরা বলি হচ্ছে স্ল্যাব ব্রিজ। স্প্যান যদি ছোট হয়, এটা একটা লিমিটেশন আছে যে কতটুকু চেয়ে ছোট হইলে আমরা এটাকে স্ল্যাব ব্রিজ বলবো, আর কতটুকু চেয়ে বড় হইলে এটা আমরা গার্ডার ব্রিজ বলবো আর কি, মানে বিম ইউজ করতে হবে। তো এটা আমার এখন এক্স্যাক্টলি ঠিক মনে আসতেছে না, আমি পরবর্তীতে তোমাদেরকে জানাই দিব যে এটা কি হইতে পারে। আচ্ছা, যাই হোক, তো পরবর্তীতে দেখা যায় যে যখন আমার স্প্যানটা বড় হয়ে যায়, তখন শুধুমাত্র স্ল্যাব দিয়ে আমি এটাকে কনস্ট্রাক্ট করতে পারি না। তখন দেখা যায় যে এইরকম এইগুলোকে ব্রিজের যে পিলার গুলো আছে, এই পিলার গুলাকে বলা হচ্ছে পায়ার। ঠিক আছে, যখন এগুলো ডায়ামিটার একটা নির্দিষ্ট ইয়ের চেয়ে বেশি হয়, তখন এগুলোকে বলা হচ্ছে পায়ার। আচ্ছা, তখন এই যে কলাম বলেন আর কি, এগুলোকে বলা হচ্ছে পায়ার। এই পায়ার গুলোর উপরে এখানে একটা দেখা যায় যে একটা স্ট্যাম্প থাকে এই পায়ার গুলোর উপরে। ঠিক আছে, এইগুলা কি করে এই গার্ডারটাকে হোল্ড করে রাখে, এবং প্রত্যেকটা গার্ডার আমি যদি একটু খেয়াল করি, প্রত্যেকটা গার্ডার কিন্তু জাস্ট এই পায়ার গুলোর উপরে সিম্পলি সাপোর্টের অবস্থায় থাকে। সিম্পলি সাপোর্টেড মানে হচ্ছে জাস্ট গার্ডারটা রেস্ট করা থাকে। রেস্ট করা কি কিসের উপরে থাকে? সাধারণত আমরা যদি দেখে থাকি তাহলে গার্ডারটা সাধারণত হচ্ছে রাবার প্যাড, এরকম স্টিল রাবার স্যান্ডউইচ বলে, এরকম রাবার থাকে, তারপর হচ্ছে স্টিল থাকে, তারপর আবার রাবার থাকে, আবার স্টিল থাকে, এরকম এগুলোকে বলা হচ্ছে স্টিল রাবার স্যান্ডউইচ। তো এইটার উপরে এইভাবে বসানো থাকে। তো বসানো থাকলে, এটা যদি আমি বসানো না থাকে, আমি যদি এটাকে কন্টিনিউ করে দিতাম, কেউ যদি বলে যে আমি আমি এটাকে টোটালটাকে কন্টিনিউ করে দিতাম, কন্টিনিউ করে দিলে এখানে কিন্তু হিউজ মোমেন্ট চলে আসে। এই জায়গাটাতে একটা হিউজ মোমেন্ট চলে আসবে, এবং এই মোমেন্টকে অ্যাকুমুলেট করার জন্য তার সেকশন গুলো দেখা যায় যে হিউজ হয়। এবং এই যে জয়েন্টটা দিব আমি, সেই ক্ষেত্রে আমার আর্টিকুলেশন ডিজাইন করতে হবে, যেহেতু গাড়ি যখন এটার উপরে চলাচল করবে, তখন কিন্তু এটা যদি ফিক্স থাকতো, তাহলে এটা হিউজ মোমেন্ট চলে আসতো। এই হিউজ মোমেন্টের জন্য এটার যে আর্টিকুলেশন আছে, এটা স্পেশাল ডিজাইনের দরকার আছে। এই কারণে প্রত্যেকটা ব্রিজই দেখা যায় যে আমি যদি সিম্পলি সাপোর্টেড করি, তাহলে আমার নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা ছিল, এটা আর প্রোভাইড করতে হচ্ছে না। আমার শুধুমাত্র পজিটিভ রিইনফোর্সমেন্ট। কারণ সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আমরা মোমেন্ট জানি, তাই না? মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে WL²/8, পজিটিভ মোমেন্ট WL²/8। যদি ফিক্স সাপোর্ট হইতো, তাহলে এই পাশে নেগেটিভ আসতো, এই পাশে নেগেটিভ আসতো, এখানে পজিটিভ আসতো, রিইনফোর্সমেন্ট অনেক বেড়ে যেত। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে এই এই এবং এই আর্টিকুলেশনটাতে প্রচুর মোমেন্ট চলে আসতো, আর মোমেন্টটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যেত আর্টিকুলেশন। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম গার্ডার যেগুলো আছে, এগুলা সিম্পলি সাপোর্টেড অবস্থায় থাকে আর কি। তো এখানে স্প্যান যখন অনেক বড় হয়, সাধারণত স্প্যান যদি হচ্ছে 40 ফিটের উপরে হয়, তখন দেখা যায় যে এরকম গার্ডার ব্রিজ আমরা প্রোভাইড করতে হয় আর কি। তো ইন জেনারেল হচ্ছে 25 ফিটের উপরে গেলেই আমরা স্ল্যাব ব্রিজ আর কি প্রোভাইড করি না। আমরা সাধারণত গার্ডার ব্রিজ গুলা সাধারণত প্রোভাইড করতে থাকি। তো গার্ডার ব্রিজটাকে আমি বুঝাইতে পারলাম। এটাকে বলা হচ্ছে ডেক গার্ডার ব্রিজ। ঠিক আছে, তো এই ডেক গার্ডার ব্রিজ যেটা আছে, এটার এখানে স্প্যান গুলা দিয়ে দেওয়া আছে, যে স্পেসিফিকেশন যেটা ডিজাইন করতে হবে, ওটা স্পেসিফিকেশন গুলো দিয়ে দেওয়া আছে, যে ক্লিয়ার স্প্যান 48 ফিট, ক্লিয়ার উইথ 29 ফিট, মানে ওই ব্রিজটার উইথ দেওয়া আছে হচ্ছে 29 ফিট, আর একটা স্প্যান গুলার স্পেসিং দেওয়া আছে হচ্ছে 48 ফিট।
আর লাইভ লোড যেটা আছে মানে লাইভ লোড হিসেবে HS20 এটাকে আমরা ধরতে হবে লাইভ লোড হিসেবে। আচ্ছা, আর কনক্রিট স্ট্রেংথ হচ্ছে 3000 PSI দেওয়া আছে FC প্রাইম। ফিউচার প্রোটেকশন কভার মানে দেখা যায় যে এখানে ওয়ারিং হবে, হ্যাঁ, মানে ক্ষয় হয়ে যাবে, তারপরে আবার কি করতে হবে, ফিউচারে আবার এখানে ঢালাই দিতে হবে অথবা বিটুমিনাস পেভমেন্ট করতে হবে, তখন এটাকে বলা হচ্ছে ফিউচার প্রোটেকশন কভার। ফিউচার প্রোটেকশন কভার PF লেখা আছে, এটা PSF হবে আর কি, 15 PSF। এটা ধরে নিতে হবে যে ফিউচার প্রোটেকশনের জন্য যে 15 PSF হয়তো বা ঢালাইটা একটু উঁচু হইতে পারে। আর রড যেটা ইউজ হবে এটা হচ্ছে 40 গ্রেডের রড। আর এই টোটাল উইথ বরাবর গার্ডার গুলা ভাগ করা থাকবে। আমি যদি এখানে একটা সেকশন আঁকি বা একটা 3D আঁকি, এরকম ব্রিজের স্ল্যাবটা যাবে, তাহলে এখানে গার্ডার গুলা বসবে। এখানে গার্ডার গুলা বসবে। তো এরকম এই উইথ বরাবর এই যে উইথ যেটা আছে, উইথ তারা বলে দিচ্ছে হচ্ছে 29 ফিট। এটা হচ্ছে 29 ফিটের উইথ। এই 29 ফিটটাকে তারা বলছে যে 6টা গার্ডারে আমরা ভাগ করলাম। দ্য ব্রিজ উইল কনসিস্ট অফ 6 গার্ডার, মানে এই উইথ বরাবর যে স্পেস আছে এই স্পেসটাকে আমরা ভাগ করে দিলাম হচ্ছে 6টা গার্ডার। 6টা গার্ডারের মধ্যে আমরা এরকম ভাগ করে দিলাম এই উইথ গুলোকে 1 2 3 4 5 6। ঠিক আছে? তো আমি কি বুঝাইতে পারছি? আর ব্রিজ ডিজাইন যেটা আছে, হ্যালো, জি স্যার। আচ্ছা, আর ব্রিজ ডিজাইন যেটা আছে এটা আষ্ট্র স্পেসিফিকেশন করতে হয়। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্ট অফিসিয়ালস আষ্ট্র স্পেসিফিকেশনটা মানে অ্যাকচুয়ালি ব্রিজ ডিজাইন এবং রোডওয়ে ডিজাইনের জন্য সাধারণত ইউজ করা হয়। ব্রিজ এবং রোডওয়ে ডিজাইন করার জন্য আষ্ট্র স্পেসিফিকেশন ইউজ করা হয়। আচ্ছা, এখন এখানে লাইভ লোডিং বলতে এখানে একটা জিনিস দেওয়া আছে HS20, এটা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। H stands for highway. Recording stopped. Hello. Hello. জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাইতেছে। আমি একটু হঠাৎ করে কারেন্ট চলে যেতে ওই ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। আর এরপরে ওপেন করার সাথে সাথে দেখা গেছে যে আপডেট নেওয়া শুরু হয়েছে। এই যে যন্ত্রণাদায়ক আপডেট, 2 দিন পরে পরে এখন আপডেট নেয় এবং কোন সময় আপডেট দিবে এটা বোঝা যায় না। হঠাৎ করে আপডেট নেওয়া শুরু হয়েছে, এই 10-15 মিনিট চলে গেল। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করি। Recording in progress. তো আমরা ছিলাম হচ্ছে লাইভ লোডিং এর ক্ষেত্রে। তো লাইভ লোডিং এ এখানে আমরা হচ্ছে HS20 বলতে আসলে কি বুঝাই? H stands for highway আর S stands for semi trailer। তো অ্যাকচুয়ালি এটা একটা ট্রাকের ধরন আর কি। তো ট্রাকের ধরন, এটা হচ্ছে ট্রাকটাই আমরা যদি এরকম চিন্তা করি যে যে ট্রাকটার লোডিংটাকে ম্যাক্সিমাম ভাবে চিন্তা করা হয়, সেই ট্রাককে আমরা বলতেছি হচ্ছে হাই এক্সেল ট্রাক আর কি, সেমি ট্রেলার ট্রাক। তো ট্রাকটা দেখতে এরকম, এখানে তার একটা চাকা থাকে ফ্রন্টে, তারপর হচ্ছে রেয়ার হুইলে এখানে চাকা থাকে, আর এখানে মিডল হুইলে আবার চাকা থাকে। এরকম যদি হয় তখন এটাকে HS নাম দ্বারা আখ্যায়িত করা হয়। আর যদি আমরা আমাদের দেশের যে ট্রাক গুলা সাধারণত যেগুলো লরি আমরা বলি না, এগুলোকে লরি বলি। আর নর্মাল ট্রাকগুলোর ঘটনাটা কি থাকে? ঘটনাটা থাকে যে এইখানে একটা চাকা থাকে আর পিছনে একটা চাকা থাকে, এরকম হয়। তখন এইটা ট্রাকটাকে আইডেন্টিফাই করার জন্য H সাইন দ্বারা শুধুমাত্র আইডেন্টিফাই করা হয় হাইওয়ে ট্রাক।
আর এগুলোকে বলা হচ্ছে হাইওয়ে সেমি ট্রেলার ট্রাক। এই কারণে এটার নাম হচ্ছে এইচএস। অনেক সময় এটাকে এইচএস 2044 দ্বারাও আইডেন্টিফাই করা হয়। তো এই 44 দিয়ে কি বোঝায় অ্যাকচুয়ালি, যে এই স্ট্যান্ডার্ডের ট্রাক কখন থেকে ইউজ করা শুরু হয়েছে, এই স্ট্যান্ডার্ডের ট্রাকের লোডটা, সেটা হচ্ছে 1944 সাল থেকে এটা এই স্ট্যান্ডার্ডের ট্রাকের লোডিংটা স্টার্ট হয়েছে। এই কারণে অনেক সময় এইচএস 2044 ইউজ করা হয়। তো 44 যেহেতু শুধুমাত্র একটা সাল বোঝানোর কারণে ব্যবহার করা হয়, এটা অনেক সময় ইগনোর করা হয়। আর হচ্ছে 20, তো 20 হচ্ছে এটা লোডিংটাকে বা এইটা স্ট্যান্ডার্ডটাকে বোঝানোর জন্য ইউজ করা হয় আর কি। যেমন আগে ইউজ করা হয়তো হচ্ছে এইচএস 15, তারপর দেখা গেছে যে এইচএস 20, এরকম ট্রাক আসছে আর কি। এটা আষ্ট্রো স্পেসিফিকেশন অনুসারে তারা এই ট্রাককে ক্লাসিফাই করছে যে ম্যাক্সিমাম ওই যে ব্রিজটা আমি ডিজাইন করব সেখানে যে ট্রাকটা যাবে সেটার ম্যাক্সিমাম লোডিং কিরকম হতে পারে। তো এখানে দেখা যায় যে এখানে 3 টাইপের হুইল থাকে, এই পাশেও থাকে, এই পাশেও থাকে, এক্সেল থাকে, ডাবল এক্সেল থাকে। তো এই পাশে হুইল থাকে, এখানে হুইল থাকে, এখানে হুইল থাকে। তো এই জায়গায় হুইল, এই জায়গায় হুইল থাকে, আবার এই জায়গায় হুইল থাকে, একইভাবে ওই পাশেও কিন্তু থাকে। আচ্ছা, তো এখানে তারা বলতেছে যে সিঙ্গেল হুইল যদি আমি চিন্তা করি, তাহলে এটা টোটাল ওয়েটের 0.1 ডাব্লিউ নেয়, আর এটা হচ্ছে নেওয়া হচ্ছে 0.4 ডাব্লিউ, আর এটাও নেওয়া হচ্ছে 0.4 ডাব্লিউ। তো এটা তারা হিসাব করে দিয়েছে, ওইদিকেও সেম ঘটনা, 0.1 ডাব্লিউ, 0.4 ডাব্লিউ, 0.4 ডাব্লিউ এরকম করে নেয়। তো তারা হিসাব করে দেখছে এইটা মোটামুটি 8,000 পাউন্ডের মতো হয়, 8,000 পাউন্ডের মতো হয় এই এইচএস 20 স্ট্যান্ডার্ডের জন্য। এটা হচ্ছে 32,000 পাউন্ড। আর সেম ভাবে এখানে হচ্ছে 32,000 পাউন্ড। তো এই চাকাটা 8,000 পাউন্ড লোড দিবে, এই চাকাটা 32,000 পাউন্ড লোড দিবে, এই চাকাটা 32,000 পাউন্ড লোড দিবে। রেয়ার হুইল দুইটা মিলে হচ্ছে 80% লোডটা ক্যারি করে আর কি, আর 20% ফ্রন্ট হুইল মিলে ক্যারি করে, 20% ফ্রন্ট হুইল মিলে ক্যারি করে। এটা হচ্ছে লোডিং স্ট্যান্ডার্ড আর কি। এটা অনেক সময়, কারণ হচ্ছে ব্রিজ যখন আমরা ডিজাইন করতে যাব বা আমরা যখন এক্সামে যাব, আমাকে কিন্তু একটা ব্রিজ ডিজাইন করতে দিবে না। এটা স্ট্যান্ডার্ড সম্পর্কে, এটার কম্পোনেন্ট সম্পর্কে আমার ধারণা আছে কিনা, আমি একটা ব্রিজ ডিজাইনে বসলে যাতে স্টেপ, এটা তো একটা স্টেপ গুলো আমি ফলো করলেই কিন্তু আমি ব্রিজ ডিজাইন করতে পারবো। এখন আমি যখন ব্রিজ ডিজাইন করতে বসবো, এর যে স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট গুলো আছে, এটা সম্বন্ধে আমার আইডিয়া আছে কিনা। যারা নিয়োগকর্তা অথবা প্রশ্ন প্রণেতা, তারা সবসময় এই ধরনের চিন্তা করে যে আসলে আমি তো একটা ছোট ইয়েতে আমি তাকে ব্রিজ ডিজাইন দিতে পারবো না। তো ব্রিজ ডিজাইন যদি না দিতে পারি, প্রত্যেকটা কম্পোনেন্ট, এই যে ব্রিজের যে কম্পোনেন্ট গুলো সম্পর্কে তার কতটুকু ধারণা আছে বা তার কতটুকু বেসিকটা ক্লিয়ার আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, আমাদের এইটাই টার্গেট থাকবে, কারণ ব্রিজ এটা অনেক হিউজ জিনিস। গার্ডার ডেক, গার্ডার ব্রিজ, একটা ডেক গার্ডার ব্রিজ আসলে একটা কোর্সের একটা ছোট পার্টে এটা শেষ করা পসিবল না। তো আমরা, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা স্টেপ গুলাকে বুঝাই দেওয়া, যে কোন স্টেপ গুলাতে ব্রিজটাকে ডিজাইন করতে হবে। সেম ঘটনা কিন্তু অন্যান্য জায়গায় ঘটে, যে স্টেপ ওয়াইজ ব্রিজটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করে। তো আষ্ট্র স্পেসিফিকেশন অনুসারে আমি যদি এফসি বের করতে চাই, মানে অ্যালাউয়েবল স্ট্রেস কনক্রিটের, এটা বের করতে চাই, বলতেছে যে এফসি প্রাইমের 40%। তো 40% থেকে 50% এর মতো হয়, 0.40 থেকে 0.50 মতো হয়। তো এখানে যেটা ইউজ করছে এটা হচ্ছে 0.40, 40% ইউজ করছে। তাহলে আমার যদি এফসি হচ্ছে দেওয়া আছে 3,000 পিএসআই, এটা 40% হচ্ছে 1200 পিএসআই। তো এটা ইউজ করা হয়েছে। আর স্টিলের অ্যালাউয়েবল স্ট্রেস যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউএসডি মেথডের মতো যাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ব্রিজের ক্ষেত্রে সেফটিটা খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাটেরিয়াল প্রপার্টিটাকে তখন আমরা ইলাস্টিকের মধ্যে চিন্তা করি। তো তখন ডাব্লিউএসডি হিসেবে মেইনলি সেটাকে ডিজাইন করা হয়, সিমিলারিটিস পাওয়া যায়। তো স্পেসিফিকেশন কিন্তু আষ্ট্র অনুসারী, ওই এটাই ডাব্লিউএসডি অনুসারে তারা ডিজাইন করছে। এফএস ইকুয়াল টু 0.5 এফওয়াই। তাহলে আমার এফওয়াই হচ্ছে 40 রেড স্টিল, এটা 50% হচ্ছে 20,000 পিএসআই। এখন আমি এখানে ব্রিজটা দেখাইতে পারতেছি
যে এখানে ব্রিজের স্প্যান এখানে দেওয়া আছে, এটা 48 ফুট স্প্যান। একটা গার্ডার থেকে আরেকটা গার্ডারের দূরত্ব হচ্ছে 48 ফুট। আর এখানে দিয়ে দেওয়া আছে যে গার্ডারটা যে রেস্ট করবে কতটুকু জায়গার মধ্যে, 2 ফুট জায়গার মধ্যে এটা রেস্ট করবে, এটাও দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন আমার স্ল্যাব ডিজাইন করতে হবে। স্ল্যাব ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে যে স্ল্যাবের একটা থিকনেস আমাদেরকে ইনিশিয়ালি ধরে নিতে হবে। তো এখানে একটা স্ল্যাবের থিকনেস ইনিশিয়ালি ধরে নেওয়া আছে 6 ইঞ্চ, ইনক্লুডিং 3/4 ইঞ্চ ওয়ারিং সারফেস। সাধারণত 5 ইঞ্চি চিন্তা করা হয়েছে। তো এটা কিভাবে চিন্তা করা হয়, 5 ইঞ্চি কিভাবে চিন্তা করা হয়? চিন্তা করা হচ্ছে যে আমাদের যে এই গার্ডার গুলো আছে, এই গার্ডার গুলো স্ল্যাবের সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই বরাবর স্ল্যাবের একটা স্প্যান পাওয়া যাবে। একইভাবে গার্ডার গুলাকে নিজস্ব পজিশনে রাখার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এরকম হরিজন্টাল কতগুলা মেম্বার দেওয়া থাকে, ট্রাভার্স ডিরেকশন। এগুলাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। মানে গার্ডার গুলো তো সিম্পলি সাপোর্টেড, এটা পরে যেতে পারে। তাহলে এই সিম্পলি সাপোর্টেড গার্ডার গুলাকে আবার নিজস্ব পজিশনে ঠিক মতো ধরে রাখার জন্য কিছু দূর পরে পরে এরকম ক্রস গার্ডার প্রোভাইড করা হয়, এগুলা বলা হচ্ছে ডায়াফ্রাম। তখন আমার স্ল্যাব কিন্তু হয়ে গেল এই যে ডায়াফ্রাম একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে এই সাপোর্ট এদিকে 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 আমার তাহলে স্ল্যাব প্যানেলটা অনেক ছোট হয়ে গেল। তো ওই স্ল্যাব প্যানেলের বেন্ডিংটাকে আটকানোর জন্য তার থিকনেস কত হবে এটা আমি এজিউম করব। কিভাবে এজিউম করব হচ্ছে আমি পেরিমিটার বাই 180 করে, পেরিমিটার বাই 180 করে। ঠিক আছে, তো এইটা আমরা জানি মোটামুটি একটা স্ল্যাবের থিকনেস আমরা পেরিমিটার বাই 180 করে বের করতে পারি। স্ল্যাবের টোটাল পেরিমিটার এটা যদি হয় হচ্ছে 4 ফিট, এটা যদি হয় হচ্ছে দেখা গেল 10 ফিট, তাহলে পেরিমিটারটা আমরা ওইভাবে হিসাব করে এটা মিনিমাম থিকনেস আমাদেরকে মানে বের করা যায়। তবে স্ল্যাবের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে যেই থিকনেসে আসুক না কেন আমরা 4.5 ইঞ্চির যে ছোট থিকনেস ধরতে পারবো না বেন্ডিং কে রেজিস্ট করার জন্য। মানে বেন্ডিং আমার যদি ডিফ্লেকশন কন্ট্রোল করার জন্য মিনিমাম স্ল্যাব থিকনেস 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। এর চেয়ে কম লাগলেও আমাদের আসলে ওই স্ল্যাব থিকনেসটাই প্রভাব করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এইভাবে করে আমরা একটা ইনিশিয়ালি থিকনেস ধরলাম 6 ইঞ্চি। আচ্ছা, আর গার্ডার উইথ তারা বলতেছে যে গার্ডার উইথ ধরছে 14 ইঞ্চি। উইথ মানে হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, এটা ধরছে হচ্ছে 14 ইঞ্চি। আচ্ছা, আর টোটাল আমার স্প্যান আছে হচ্ছে কত ফিট স্প্যান? 29 ফিট। তো এটা আমি মাঝ বরাবর যদি কেটে ফেলি, কারণ এদিকে যা আছে এদিকেও তো তাই আছে, মাঝ বরাবর কেটে ফেলি আমি 2 লেন। এখানে লেন কটা? লেন হচ্ছে 2টা। 14 ফিট 6 ইঞ্চির লেন, এদিক দিয়ে একটা ট্রাক যাবে আর এদিক দিয়ে একটা ট্রাক আসবে, এটা হচ্ছে 2 লেন। তো আমরা একটা লেন নিয়ে হিসাব করলে অন্য লেনটা ইজিলি বের হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা আবার বলতেছে যে টোটাল উইথটাকে ভাগ করছে কয়টা গার্ডার? 6টা গার্ডার। তখন ওইটা হিসাব করে আমি একটা গার্ডারের সেন্টার থেকে আরেকটা গার্ডারের সেন্টার পর্যন্ত কতটুকু ডিস্টেন্স হবে এটা তারা বের করে ফেলছে। যে প্রত্যেকটা গার্ডার 5 ফিট 6 ইঞ্চি দূরে দূরে বসবে। প্রত্যেকটা গার্ডার কত ইঞ্চি দূরে দূরে বসবে? ওই 6 দিয়ে ভাগ করে আমরা পাইছি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি দূরে দূরে সেন্টার টু সেন্টার। মানে ক্লিয়ার স্প্যান তো আরো কম। ক্লিয়ার স্প্যান দেখা গেল যে এই দিক থেকে হচ্ছে 14 ইঞ্চির অর্ধেক 7 ইঞ্চি, আর এই দিক থেকে 14 ইঞ্চি, এটা গার্ডার উইথ 14 ইঞ্চি, 14 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তাহলে 5 ফিট 6 ইঞ্চি থেকে 7/14 ইঞ্চি বাদ গেলে এখানে থাকে হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি। তাহলে ইন্টারনাল ক্লিয়ার স্প্যান থাকবে হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি। আর 6 দিয়ে ভাগ করলে আমি টোটাল উইথ যেটা আছে 29 ফিট, এটাকে 6 দিয়ে ভাগ করলে আমি মোটামুটি ডিস্টেন্সটা পাওয়া যাবে যে 5 ফিট 6 ইঞ্চি পরে পরে দেখা গেছে যে আমার গার্ডার গুলা বসবে। তাহলে ক্লিয়ার স্প্যান আমি পাইলাম কত? 4 ফুট 4 ইঞ্চি। এখানে 5 ফুট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটাকে ক্লিয়ার ভাবে আমি যদি গার্ডার উইথ 14 ইঞ্চি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে ক্লিয়ার স্প্যান আমি পাওয়া যাবো হচ্ছে
4 ফুট 4 ইঞ্চি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, দেন আমি হচ্ছে ডেড লোডটা ক্যালকুলেট করি। তাহলে ডেড লোডটা ক্যালকুলেট করলে আমরা জানি যে থিকনেস ইনটু 150 কনক্রিট ইউনিট ওয়েট, এটা করলে আমরা একটা স্ল্যাবের ডেড লোড ক্যালকুলেট করতে পারি। তো থিকনেস হচ্ছে 6/12, যেহেতু 6 ইঞ্চি থিকনেস, এটাকে ফিটে নেওয়ার জন্য 12 ইনটু 150 প্লাস ফিউচার ফিউচার যে আমার প্রোটেক্টিভ কভার আমি যেটা বলছিলাম 15 পিএসএফ, এটা দিয়ে দেওয়া ছিল যে ফিউচারে আমার দেখা গেল যে ঢালাই কিছুটা উঁচু হইতে পারে, তখন সেই ক্ষেত্রে এক্সট্রা লোডিং আসবে, এটা 15 পিএসএফ দেওয়া আছে। তাহলে টোটালটা যোগ করলে আমরা এখানে 90 পিএসএফ পাইলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে ডেড লোড মোমেন্ট বাইর করতে হবে। তো এখানে স্ল্যাবটা কিন্তু আবার কন্টিনিউয়াস। স্ল্যাবটা কি? একটা কন্টিনিউয়াস, মানে স্ল্যাবটা কিন্তু সিম্পলি সাপোর্টেড না, গার্ডার গুলো সিম্পলি সাপোর্টেড, কিন্তু এর উপরে যে স্ল্যাবটা আছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস। আচ্ছা, যদি কন্টিনিউয়াস স্ল্যাব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাপোর্ট গার্ডার হিসেবে কাজ করতেছে, গার্ডার গুলো সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সাপোর্টে আমার নেগেটিভ মোমেন্ট আসবে, পজিটিভ মোমেন্ট আসবে, আবার নেগেটিভ মোমেন্ট আসবে, তাই না? এখানে পজিটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট, এরকম আসতেছে। তো সেই ক্ষেত্রে তারা কোফিসিয়েন্ট কত ধরছে যে মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য, পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, কোফিসিয়েন্ট হচ্ছে 1/10। যেরকম আমার সিম্পলি সাপোর্টেড হইলে মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য WL স্কয়ার তো এটা কনস্ট্যান্ট, WL স্কয়ার তো এটা কনস্ট্যান্ট, এটার কোফিসিয়েন্ট ইউজ করতে হবে। কোফিসিয়েন্ট আমরা ইউজ করি 1/8। এটা গবেষণা করে পাওয়া গেছে। এটা আমরা যদি রিসার্চ করি তাহলে আমরা বের করতে পারবো যে WL স্কয়ার এটা তো থাকলোই, আর এখানে কোফিসিয়েন্ট মোমেন্টের ক্ষেত্রে কোফিসিয়েন্ট হচ্ছে 1/8। একইভাবে যখন এটা ফিক্স সাপোর্ট হিসেবে চিন্তা করা হবে, তো পজিটিভ মোমেন্ট আসবে, নেগেটিভ মোমেন্ট আসবে, কোফিসিয়েন্ট 1/10। তাহলে ডেড লোড মোমেন্ট আমি বাইর করতে পারবো। ডেড লোড আমি জানি, স্প্যান আমি জানি, ডিভাইডেড বাই 10। তাহলে WL স্কয়ার, এল বলতে এখানে স্প্যান বুঝাইছে, WL স্কয়ার ডিভাইডেড বাই 10, সূত্রটা হচ্ছে এটা। তাহলে W হচ্ছে টোটাল ডেড লোড আমরা জানি 90 বের করছি, এল হচ্ছে তার স্প্যান। তো একটা গার্ডারের থেকে আরেকটা গার্ডারের ভিতরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্লিয়ার স্প্যান। স্ল্যাব ডিজাইন করার সময় সবসময় আমরা ক্লিয়ার স্প্যান হিসাব করি। ক্লিয়ার স্প্যান হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি। তো এটা হচ্ছে 4.33। এটা বসাইলে আমি ডেড লোড মোমেন্ট পাই গেলাম। একইভাবে আমি লাইভ লোড মোমেন্ট যদি বের করতে চাই, তো লাইভ লোড মোমেন্ট তারা বলছে যে লাইভ লোড মোমেন্ট বের করার জন্য দুইটা সূত্র আছে। এখন লাইভ লোডটা কিভাবে, লাইভ লোডটা দেখা গেছে যে এই লাইভ লোড মোমেন্টটা কাজ করে কিভাবে, মেইন রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু ট্রাফিক, মানে আমার যে উইডথ আছে, এই গাড়ির চাকাগুলা, লাইভ লোড বলতে এখানে গাড়ির চাকা বোঝায়, এই গাড়ির চাকাগুলা এই দিক দিয়ে এই দিক বরাবর মুভমেন্ট করবে। ঠিক আছে, তাহলে বলতেছে যে পারপেন্ডিকুলার টু ট্রাফিক মুভমেন্ট, তাহলে এই দিক বরাবর যখন মুভমেন্ট করবে সে, আমার রিইনফোর্সমেন্ট কিন্তু বের হবে হচ্ছে এই দিক বরাবর, মানে মোমেন্টটা বের হবে হচ্ছে এই দিক বরাবর। মানে গাড়িটার চাকাটাকে আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে স্থির আছে, তাহলে ওইটার লোডিং এর কারণে আমার এখানে দুইটা গার্ডারে কি ধরনের মোমেন্ট আসতেছে সেটা, এটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা বলছে যে সূত্র ইউজ করতে হবে, এটা ওই যে আষ্ট্র স্পেসিফিকেশন বলে দিচ্ছে, S+2 ডিভাইডেড বাই 32 ইন্টু P20। P20 এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে লাইভ লোড মোমেন্ট আমি বের করতে পারি S+2 ডিভাইডেড বাই 32 ইন্টু P20। এটা তারা গবেষণা করে বের করছে এই সূত্র, এটা আষ্ট্র স্পেসিফিকেশন অনুসারে তারা বলে দিচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। এস বলতে এখানে স্প্যান বোঝাচ্ছে, স্প্যান হচ্ছে আমাদের 4 ফিট 4 ইঞ্চি, মানে 4.33 প্লাস 2 ডিভাইডেড বাই 32 ইন্টু P20। P20 মানে হচ্ছে ওই এখানে চাকা তো তিনটা, আমি বলছিলাম যে প্রথমে ফ্রন্ট চাকা, তারপর হচ্ছে মাঝখানের চাকাটা, তারপরে শেষের চাকাটা। আচ্ছা, তো ফ্রন্ট চাকা আমি বলছিলাম 8000 পাউন্ড নেয়,
মাঝখানের চাকাটা নেয় হচ্ছে 32,000 পাউন্ড, আর শেষের চাকাটা নেয় হচ্ছে আমাদের 32,000 পাউন্ড। এখন এটা তো আমি এক দিককার দেখতেছি, এটা অ্যাকচুয়ালি টোটাল দুই দিককার উইট, ওই পাশে তো চাকা আছে, এই দুই দিককার উইট হচ্ছে 32,000। তাহলে একটা চাকার উইট 32,000-এর অর্ধেক 16,000। যেহেতু দুইটা চাকা মিলিয়ে নিচ্ছে 32,000, তাহলে একটা চাকা কতটুকু নিচ্ছে? কারণ যখন আমি ইয়ে করব, একটা স্পেনের মধ্যে কিন্তু একটা চাকাই পড়বে, কারণ একটা স্পেনের দূরত্ব কত? 4 ফুট 4 ইঞ্চি। একটা ট্রাকের উইথ কত? ট্রাকের উইথ কিন্তু তার চেয়ে বেশি, যার কারণে অপর চাকাটা আর একটা স্পেনে পড়বে। ঠিক আছে, তাহলে একটা স্পেনে কিন্তু একটা চাকার লোডটাই পড়তেছে এট এ টাইম। একটা চাকা যেহেতু লোডটা পড়তেছে, তাহলে 32,000-এর অর্ধেক একটা চাকাতে 16,000, তাহলে এখানে হচ্ছে 16,000। আমি কি বুঝাইতে পারছি? স্যার এখানে +2টা কেন আসলো? এটা কি মানে সূত্রই এটা? ওটা এটার সূত্রে, এটা টোটালটা আমি বললাম না যে এটা আষ্ট স্পেসিফিকেশন অনুসারে তারা এই সূত্রটা বের করছে, যে লাইভ লোড মোমেন্ট বের করার জন্য এই সূত্রটা, ওইটা কোফিশিয়েন্ট আর কি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা আর ডিটেইলসে স্যার এখানে যে মানে হুইলের ক্ষেত্রে দেখা যায় না, একটাতে 8,000, 32,000, 32,000 যেটা স্যার, এখন একটা একটাই পড়ে, তাহলে সামনের ক্ষেত্রে তো স্যার দুইটা পড়তে পারে, যেমন 8,000 আর 32,000, এই দুইটা চাকা কি স্যার একটা স্পানের মধ্যে পড়ে না? না, একটা স্থানের মধ্যে পড়ে না, কারণ এটা হচ্ছে ডিসটেন্স আছে, এই যে ডিসটেন্স, ঠিক আছে, এই যে ডিসটেন্স, এটা আমার স্পেনের ডিসটেন্সের চেয়ে বেশি, ঠিক আছে না? জি স্যার, বুঝছি স্যার। আমার স্পেনের ডিসটেন্সের চেয়ে বেশি, আমার যে স্পেন থাকে তার চেয়ে বেশি, তখন দেখা যায় যে একটা প্যানেলে আসলে একটা চাকাই পড়তেছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এখানে হচ্ছে 4.33 প্লাস 2 ডিভাইডেড বাই 32 ইন্টু 16,000। ঠিক আছে, তো এটা আমি যদি চিন্তা করি, তাহলে এইটা হলো সূত্র, তার সাথে একটা 0.8 যোগ আছে, মানে গুণ হিসেবে আছে। 0.8টা কেন? তারা বলতেছে যে কোনো একটা স্ল্যাব যদি কন্টিনিউয়াস থাকে এবং 3টা অথবা 4টে এর চেয়ে অধিক সাপোর্টের দিকে কন্টিনিউয়াস থাকে, তখন সেই ক্ষেত্রে কন্টিনিউটি ফ্যাক্টর মানে এই টোটাল মোমেন্টটাকে কিছু আমরা কমাই ফেলি। কারণ যেহেতু মনে করেন যে একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবটা শুধুমাত্র দুই পাশে সাপোর্ট আছে, ঠিক আছে, তাহলে এটার যে মোমেন্ট, এটার মোমেন্ট কিন্তু বেশি হয়, কারণ এই টোটাল লোডটা শুধুমাত্র এই দুইটা পিলার ধরে রাখতেছে। এখন এখানে যদি আরো থাকতো পিলার, তাহলে দেখা যেত যে এইগুলা কি করতেছে, এইগুলা এটাকে একটা কন্টিনিউটি সাপোর্ট দিচ্ছে। তো যার কারণে তখন দেখা যায় যে মোমেন্ট কন্টিনিউয়াস যদি স্প্যান হয়, তাহলে কিন্তু কিছুটা মোমেন্ট কমে আসে, কিছুটা মোমেন্ট কি হয়, কমে আসে। তো যেহেতু বলতেছে যে তারা 3টা অথবা তার চেয়ে বেশি সাপোর্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে মোমেন্ট কিছু কমে আসবে। ওই কতটুকু কমে আসবে এটা বলছে 0.8। টোটাল লাইভ লোড মোমেন্ট যেটা আছে এটাকে জাস্ট 0.8 দিয়ে গুণ করবো, তাহলে আমরা লাইভ লোড মোমেন্ট পাই যাবো। তারপরে হচ্ছে ইম্প্যাক্ট লোড মোমেন্ট। ইম্প্যাক্ট লোড মোমেন্ট কিভাবে বের করে, আমি ইম্প্যাক্ট সম্বন্ধে আগে ধারণা দিচ্ছি। যখন গাড়ি হঠাৎ করে ব্রেক চাপে, তখন হঠাৎ করে একটা মেসিভ লোড ইয়েতে কাজ করে, স্ল্যাবে কাজ করে, তখন সেই ক্ষেত্রে এইটার জন্য মোমেন্টটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট মোমেন্ট। তো গাড়ি চলতি অবস্থায় ব্রেক চাপে, সেহেতু এই যে ইম্প্যাক্ট লোডটা দেয় হচ্ছে গাড়ির লোডটা। গাড়ির লোড মানে হচ্ছে লাইভ লোড মোমেন্ট, ওইটাকে একটা ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট দিয়ে আমার গুণ করতে হবে, যে ব্রেক চাপলে কতটুকু এক্সট্রা লোড এখানে পড়তেছে, এটাকে ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট দিয়ে গুণ করতে হবে। ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট এটা বের করার স্ট্যান্ডার্ড একটা সূত্র দিয়ে দেওয়া আছে, I+50 ডিভাইডেড বাই L+125। এটা হচ্ছে মানে সূত্রটা ডেভেলপ করে দিয়ে দেওয়া আছে। এই সূত্রতে আমরা যদি জাস্ট এল বলতে এখানে স্প্যান বোঝাচ্ছে, এই স্প্যানটা বসাই 50 আর 125, এটা কনস্ট্যান্ট, এখানে বসাইলে আমি ইম্প্যাক্ট কোফিশিয়েন্টটা পাই যাব। এবং এখানে একটা শর্ত দিছে
যেটাই পাই না কেন সেটা যেন 0.3 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমি ওই মানটা ইউজ করবো। কিন্তু কোনো কারণে যদি সেটা 0.3 এর চেয়ে বড় হয়ে যায়, তখন আমরা 0.3টা ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট হিসেবে ইউজ করতে হবে। এটা হচ্ছে শর্ত। এটা ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট হইতে হবে 0.3 এর চেয়ে ছোট অথবা তার সমান, কিন্তু তার চেয়ে বড় হইতে পারবে না। তার চেয়ে বড় হইলে আমাদের 0.3টাকেই কনসিডার করতে হবে। এইখানে আমরা 0.3টাকেই এখানে কনসিডার করছি, যেহেতু বড় চলে আসছে। ওইটাকে কি করতে হবে, লাইভ লোড মোমেন্টকে ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে আমি ইম্প্যাক্ট লোড মোমেন্ট পাই যাব। তো পাই গেলাম। তাহলে আমার টোটাল মোমেন্ট আমি পাই গেলাম। এখানে 3 ধরনের মোমেন্ট আগের মতো, আগের স্টেপে আমরা করে আসছি। ডেড লোড মোমেন্ট আসবে, লাইভ লোড মোমেন্ট আসবে, আর ইম্প্যাক্ট মোমেন্ট আসবে। তিনটা যোগ করলে আমি টোটাল মোমেন্ট পাই যাব। কার মোমেন্ট পাই গেলাম? আর স্ল্যাবের মোমেন্ট পাই গেলাম, টোটাল মোমেন্ট। আচ্ছা, এখন স্ল্যাবটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে আমি বলছিলাম যে WSD সূত্রের মতোই সবকিছু, K = N/N + R, এটা লাগবে আমাদের। N এর মান সাধারণত আমরা 8 থেকে 10 এর মধ্যে অ্যাসিউম করি। 8 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা মান অ্যাসিউম করতে পারেন। আর হচ্ছে FS/FC, স্ট্রেস ইন স্টিল, এই দুটা রেশিও করলে আমরা আর এর মান পাই গেলাম। আর কে এর মান আমরা N/N + R করে বের করব। কে এর মান, তো N এর মান আর R এর মান বসে, আর J = 1 - K/3 পরে J এর মানটা বের করব। তো এগুলাকে ইউজ করে আমরা হচ্ছে ইফেক্টিভ ডেপথ বের করব। ইফেক্টিভ ডেপথ আমাদের ঠিক আছে কিনা, আমি যে 6 ইঞ্চি ধরছিলাম ওই 6 ইঞ্চিটা ঠিক আছে কিনা। তাহলে 6 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দিলে মোটামুটি ইফেক্টিভ ডেপথ আমরা পাই যাব। ইফেক্টিভ ডেপথ √2m/fc kjb, ওটা করে আমরা পাইলাম হচ্ছে 4.19 ইঞ্চি। তো 4.19 ইঞ্চিতে আমি যদি ডি রিকোয়ার্ড বা ডি প্রোভাইডেড আমরা বের করতে চাই, আমরা দিয়েছিলাম 6 ইঞ্চি। এখান থেকে প্রোটেক্টিভ কভার যাবে হচ্ছে 1 ইঞ্চি, আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে রডের সেন্টার পর্যন্ত দূরত্ব। অ্যাকচুয়ালি এই যে আমার স্টিলটা আছে, টপ থেকে স্টিলের সেন্টার পর্যন্ত দূরত্ব, এটাকে ইফেক্টিভ ডেপথ। আচ্ছা, তো এখানে বলতেছে যে আমরা হাফ অফ দ্য মেইন পার্ট দেয়, তো হাফ অফ দ্য মেইন পার্ট দেয় আমরা কেন ইউজ করতেছি হচ্ছে, যদি বার ইউজ করি হচ্ছে নাম্বার 6 বার, আমি যদি চিন্তা করি তাহলে তার বার ডায়া যেটা মানে 6/8 ইঞ্চি, এটার অর্ধেক। 6/8 ইঞ্চি মানে হচ্ছে 3/4 ইঞ্চি, 3/4 ইঞ্চি মানে হচ্ছে 0.75 ইঞ্চি, তার অর্ধেক 0.5। তাহলে ডি থেকে আমার বিয়োগ যাবে প্রোটেক্টিভ কভার মাইনাস হাফ অফ দ্য মেইন পার্ট, বাদ গেল। আর এখানে আবার এক্সট্রা করে বাদ যাবে হচ্ছে আমার 3/4 ইঞ্চি ওয়ারিং সারফেস। ওই যে স্ল্যাবের উপরে আমি বলছিলাম যে আমরা ভবিষ্যতে ওয়ারিং সারফেস হিসেবে মানে হচ্ছে বিটুমিনাস একটা সারফেস হিসেবে আমি ইউজ করব। এইটা সহ আমি ধরছিলাম হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে? এটা সহ আমি ধরছিলাম 6 ইঞ্চি, যে বিটুমিনের ঢালাই দিব মানে পিচ ঢালাই দিব। পিচ ঢালাই তো স্ল্যাবের অংশ না, এটা তো এক্সট্রা। এটা সহ আমি ধরছিলাম 6 ইঞ্চি, তাহলে ওইটা বাদ দিতে হবে। ওইটা বাদ দিলাম, কারণ সহ তো আমার লোড হিসাব করতে হবে। লোড হিসাব করার জন্য আমি 6 ইঞ্চি ধরছি, তো ওইটা বাদ দিলাম। ওইটা বাদ হচ্ছে 0.75 ইঞ্চি। বাদ গেলে আমাদের ডি প্রোভাইডেড, আমি ডি প্রোভাইড করছি কত, 3.875। আর আমাদের ডি রিকোয়ার্ড কত, দরকার কত এই লোডটাকে নেওয়ার জন্য 4.19। তাহলে কিন্তু আমার ভুল হয়েছে। তাহলে আবার এটাকে ইয়ে করতে হবে, ক্যালকুলেট করতে হবে আবার শুরু থেকে 6.5 ইঞ্চি ধরে। আমি কি বুঝাইতে পারছি? স্যার এখানে 0.5 × 0.75 এইটা কিভাবে হলো? ওই যে বললাম ইফেক্টিভ ডেপথ কাকে বলে। ইফেক্টিভ ডেপথ বলে যে আমার যে কোনো এক্সট্রিম ফাইবার যেখানে লোডটা অ্যাপ্লাই হয়, মানে স্ল্যাবের ক্ষেত্রে টপে, স্ল্যাবের ক্ষেত্রে লোডটা অ্যাপ্লাই হয় কোথায়, টপে। আচ্ছা, যেখানে লোডটা অ্যাপ্লাই হয় এটাকে আমরা বলি এক্সট্রিম ফাইবার। এক্সট্রিম ফাইবার থেকে
যে রডটা আমি ইউজ করব তার সেন্টার পর্যন্ত দূরত্ব, তার সেন্টার পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে এটা যদি আমার থিকনেস হয় টোটালটা, থিকনেস থেকে এই যে নিচের দূরত্বটা, এটা হচ্ছে কাভারিং দূরত্ব, এটা তো 1 ইঞ্চি বাদ দিলাম, এই যে 1 বাদ দিলাম। এখন এই যে রডটা আছে এটার অর্ধেক পর্যন্ত দূরত্বটা বাদ দিতে হবে না? জি স্যার। এটার অর্ধেক পর্যন্ত দূরত্বটা আমাদের বাদ দিতে হবে না রড যদি আমি ইউজ করি। তাহলে রড ইউজ করলাম, রড হচ্ছে 6 নাম্বার বার, আমি তো একটু আগে বললাম যে 6 নাম্বার বারের ডায়ামিটার হচ্ছে 0.75 ইঞ্চি স্কয়ার। তার অর্ধেক কত হবে? 0.5 ইন্টু 0.75, অর্ধেক মানে হচ্ছে 0.5 দিয়ে গুণ। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, 0.5 ইন্টু 0.75 দিয়ে আমি গুণ করলাম, কারণ হচ্ছে আমার সেন্টার পর্যন্ত আসতে হবে। ইফেক্টিভ ডেপথ বলে একবার টপ ফাইবার থেকে স্টিলের সেন্টার পর্যন্ত দূর, এই কারণে এইটা। আর এখানে এক্সট্রা আমি আবার ওয়ারিং সারফেস ধরছিলাম, মানে এখানে বিটুমিনাস পেভমেন্ট দিব, মানে স্ল্যাবটা যে ঢালাই করব, ঢালাই করার পরে তো এই ঢালাইয়ের উপরে দিয়ে ব্রিজ চলবে না, এখানে আবার তার সারফেসকে স্মুথ করার জন্য আমি এখানে 0.75 ইঞ্চি একটা বিটুমিনাস পেভমেন্ট দিব, মানে পিচ ঢালাই দিব সহজ করে। এই পিচ ঢালাইয়ের তো একটা লোড আছিল, এইটা লোডটা হিসাব করার জন্য আমি থিকনেসটা যখন ধরছিলাম এই পিচ ঢালাই সহ ধরছিলাম, কিন্তু এখন কিন্তু ইফেক্টিভ ডেপথ আমি কত প্রোভাইড করতেছি সেক্ষেত্রে কিন্তু পিচ ঢালাই বাদ যাবে। তো এই কারণে খালি শুধুমাত্র কনক্রিটের যে অংশটুকু আছে শুধুমাত্র সেটাই আসবে। তো এই কারণে -75 যে কভার সেটা বাদ দিন। জি স্যার। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন যদি স্টার্ট করি, রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন মেইন রিইনফোর্সমেন্ট হচ্ছে আমাদের শর্টার ডিরেকশন, এইদিকে মেইন রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে এই যে 4 ফিট 4 ইঞ্চি, এটা আমার শর্টার ডিরেকশন। এইদিকে আমার মেইন রোডটা বসবে, আর গাড়ি যেদিকে চলে গাড়ির প্যারালালে বসবে হচ্ছে আমার বাইন্ডার রড, আর গাড়ির পারপেন্ডিকুলারে বসবে, গাড়ি যেদিকে চলবে এটা পারপেন্ডিকুলারে বসবে হচ্ছে আমার মেইন রড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, পারপেন্ডিকুলারে এই মেইন রড গুলো বসবে, মেইন রড নিচে বসবে আর বাইন্ডার রড উপরে বসবে। মেইন রড যেটা আছে মানে এইটা বাইর করার সূত্র হচ্ছে ওই মোমেন্ট, কারণ আমি মোমেন্ট যা হিসাব করছি এই দিক হিসাবে করে হিসাব করছি, আমি ওই দিক কিন্তু নেই না, আমি শর্টার দিকটা হিসাব করে করছি। তাহলে মোমেন্ট ডিভাইডেড বাই এফ এস জেডি, পরে আমি এখান থেকে রিইনফোর্সমেন্ট পাইলাম, তারপরে স্পেসিং কিভাবে বের করতে হবে আমরা দেখে আসছি। যত বার আছে, যত ইচ্ছা বার আছে সেই আমার হিসাব মতো বার দিয়ে আমি ইচ্ছা করে স্পেসিং বাইর করতে পারি, এটা আমরা দেখে আসছি। এখন এই যে বাইন্ডার রডটা বসবে যেটা হচ্ছে ট্রেভার্স রিইনফোর্সমেন্ট বা ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট বলে বাইন্ডার রডটা, এটা বাইর করতে হবে কিভাবে? এটার সূত্র আছে 2.20 s ডিভাইডেড বাই রুট ওভার s, s হচ্ছে স্প্যান। এভাবে করে আমি বাইন্ডার রডটা আমি বের করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমি কি করতে পারবো? প্রোভাইড করতে পারবো। এটা বাইন্ডার রড মানে হচ্ছে এদিকে, আর মেইন রড হচ্ছে স্যার মানে মেইন রোডটা কি তাহলে উইডথ বরাবর, আর বাইন্ডার রোডটা কি স্যার মানে ওই যে এটা স্পান লেংথ লেন্থ বরাবর, বরাবর? লেংথ। আমি বলি এটা তো আমার জিনিসটা তো এরকম, স্ল্যাবটা যদি এজ এ হোল চিন্তা করি, স্ল্যাব তো এজ এ হোল, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার উইডথ, এটা হচ্ছে আমার লেংথ। তাহলে মেইন রডটাকে আমি বলতেছি হচ্ছে এই উইডথ বরাবর, ঠিক আছে? জি স্যার। আর বাইন্ডার রডটা বসবে আমার লেংথ বরাবর বা লঙ্গিটিউডিনাল রড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে? তো এইভাবে করে আমরা ডিজাইন করে ফেলতে পারি একটা স্ল্যাব। তারপর হচ্ছে একটা গার্ডার ডিজাইন। গার্ডার ডিজাইন আর কিছুই না,
গার্ডার ডিজাইনটাও অনেকটা হচ্ছে টি বিমের মতো ডিজাইন। কারণ কেন? কারণ এই স্ল্যাবটা আবার গার্ডারের সাথে একই সাথে ঢালাই দেওয়া হয়। গার্ডার গুলো আমরা আলাদা করে এনে বসাইলে খেয়াল রাখতে হবে এই গার্ডার গুলোর উপরে এরকম স্টিরাপস এবং রড, উপরের জালি রডটা এরকম বের করা থাকে। ঠিক আছে, একটু যদি খেয়াল করি আমরা কখনো, কারণ গার্ডার গুলা এভাবে যে বসাইলাম। হ্যালো, গার্ডার যে বসাইলাম এর ভিতরে যে স্টিরাপসটা আছে, এই স্টিরাপসটা এরকম একটু উঁচু করে থাকে, আর এর ভিতরে রডটাও কিন্তু এভাবে বের করা থাকে। ঠিক আছে, মানে হাফ ডান। গার্ডারটা যখন বসানো হয় দিস ইজ হাফ ডান। এভাবে করে একটা গার্ডার বসাইলাম। ওই গার্ডারের ভিতরে স্ল্যাবের যে রড আছে এটাকে আমরা প্রবেশ করাই। স্ল্যাবের যে রড আছে গার্ডারের ভিতরে প্রবেশ করাই এবং গার্ডারের সাথে স্ল্যাবের একটা ফিক্স ঢালাই দেওয়া। তাহলে এই গার্ডারটাতে লোড ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? এই স্ল্যাবের কিছু লোড ও গার্ডারের মধ্যে আসবে, তাই না? তো স্ল্যাবের কতটুকু লোড গার্ডারের মধ্যে আসবে এটা বলছে এই দিকের প্যানেলের অর্ধেক আর এই দিকের প্যানেলের অর্ধেক, মানে ঘুরে ফিরে হচ্ছে একটা পুরা প্যানেলের লোড। এই 4 ফুট 4 ইঞ্চি, কারণ ওইদিকে 4 ফুট 4 ইঞ্চি অর্ধেক মানে 2 ফুট 2 ইঞ্চি, ওইদিকে 2 ফুট 2 ইঞ্চি, তাহলে ঘুরে ফিরে চলে আসলো কি তাই 4 ফুট 4 ইঞ্চি। তাহলে গার্ডারটাকে ডিজাইন করতে হবে একটা টি এর মতো করে, যেটার উইথ দেওয়া আছে হচ্ছে 14 ইঞ্চি, আর যেটার ফ্লেঞ্জ এটাকে বলতেছে ফ্লেঞ্জ, আর এইটাকে বলে হচ্ছে ওয়েব। ওয়েব আর উপরে পাখার মতো অংশটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লেঞ্জ। তো ফ্লেঞ্জের ইয়ে হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি, আর গার্ডারের ডেপথ ইনিশিয়ালি আমরা ধরতে বলছে 30 ইঞ্চি, 14 ইঞ্চি বাই এই ডেপথটা হচ্ছে 30 ইঞ্চি। ইনিশিয়ালি ধরছে, পরে চেক করে দেখবে যে ডেপথটা ঠিক আছে কিনা। ধরে আমি এখান থেকে লোড হিসাব করব। লোড হিসাব করলে আগের মতো ডেড লোড মুভমেন্ট বাই করবো। এখন গার্ডারটা তো বসবে এরকম সিম্পলি সাপোর্ট, এদিকে আছে এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট। তাহলে সিম্পলি সাপোর্টের যদি বসে তাহলে তার মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম। এই মোমেন্ট ডায়াগ্রামটা এখানে শুধুমাত্র পজিটিভ মোমেন্টে আসবে, এটা হচ্ছে WL²/8। তাহলে এখানে যে ডেড লোড মোমেন্ট বাই করব এটা কিন্তু WL²/8 করে বাই করব। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তখন তারা বলছে যে এই মোমেন্টটা খালি মাঝখানে না, কিছু সাইডেও 1/4 কোয়ার্টারেও আমরা কিছু মোমেন্ট বের করে রাখবো, যাতে সেই অনুযায়ী আমি রডটাকে একটু কমাইতে বাড়াইতে পারি। মাঝখানে আমার ম্যাক্সিমাম রড বসলো, এরপরে চাইলে ইচ্ছা করলে যাতে আমি রডটাকে কমাইতে পারি, এই জোন গুলাতে আমি রডটাকে কমাইতে পারি, যেহেতু মোমেন্ট কমে আসতেছে। কারণ ব্রিজের ক্ষেত্রে তো হিউজ রড লাগে, তখন সেই ক্ষেত্রে কিন্তু রড সেভ করার দরকার আছে। তখন এইভাবে করে আমরা চিন্তা করতে পারি। তো এখানে ডেড লোড মোমেন্ট এইভাবে ক্যালকুলেট করতে পারি। একইভাবে আমরা লাইভ লোড মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, আগে যেরকম স্ল্যাবে ক্যালকুলেট করছিলাম সেরকম ভাবে। তারপরে ইম্প্যাক্ট লোড মোমেন্ট, ওই লাইভ লোড মোমেন্ট ইম্প্যাক্ট কোফিসিয়েন্ট দিয়ে গুণ করে ইম্প্যাক্ট লোড মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। তারপর টোটাল মোমেন্ট আমি পাবো হচ্ছে ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, ইম্প্যাক্ট লোড মোমেন্ট, এটা দিয়ে আমি টোটাল মোমেন্ট পাবো। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট। কেমনে রিইনফোর্সমেন্ট? আগের মতো সূত্র, S ইকুয়াল টু M/Fs JD। এটা করে আমরা গার্ডারের ইয়ে করে আমরা বের করতে পারবো আর কি, মোমেন্ট বের করতে পারবো, রিইনফোর্সমেন্ট বের করতে পারবো। একইভাবে যেহেতু এটা বিম, একইভাবে এটার ক্ষেত্রে খালি লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট বের করলেই হবে না, এটা শেয়ার ক্যালকুলেশন করতে হবে, শেয়ার রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। শেয়ার রিইনফোর্সমেন্ট আমরা জানি, লোড যদি জানা থাকে তাহলে
এখানে মোমেন্ট যদি হয় ডাব্লিউ স্কয়ার বাই 8, শেয়ার আমাদের জানি এটার ক্ষেত্রে শেয়ার ডায়াগ্রামটা এরকম হয় সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে, এবং সূত্রটা হচ্ছে ডাব্লিউ এল বাই 2, ডাব্লিউ এল বাই 2। এটা দিয়ে আমরা শেয়ার ম্যাক্সিমাম শেয়ার বের করতে পারি। তো ম্যাক্সিমাম শেয়ার ডেড লোডের জন্য বের করলে এটা ডেড লোড শেয়ার, লাইভ লোডের জন্য বের করলে সেম লাইভ লোড শেয়ার, আর ইম্প্যাক্ট শেয়ার হচ্ছে ইম্প্যাক্ট কোফিশিয়েন্ট দিয়ে লাইভ লোড শেয়ার যেটা আছে এটা গুণ করলে ইম্প্যাক্ট শেয়ার পাওয়া যাবে। তো এখানে তারা বলছে যে এটা যদি আমি এইভাবে ক্যালকুলেট করে আসি, তাহলে আমার টোটাল শেয়ার যেটা আসে সেটা টোটাল আমার এখানে শেয়ার ফোর্স আসতেছে ডেড লোড, লাইভ লোড এবং ইম্প্যাক্ট শেয়ার টোটাল যোগ করে টোটাল আমার শেয়ার ফোর্স মানে ক্যাপিটাল ভি, শেয়ার ফোর্স কে প্রকাশ করা হয় ক্যাপিটাল ভি দ্বারা, এটা আসতেছে 63,400 পিএস। ওকে আসুক। এখন আস্ট্রো স্পেসিফিকেশন অনুসারে বলতেছে যে নমিনাল শেয়ার স্ট্রেস এর একটা সূত্র আছে, যে আমার কতটুকু শেয়ার সে নিতে পারবে সার্ভিস লোডে, অ্যালাউয়েবল কতটুকু অ্যালাউ করতে পারবে সে সার্ভিস লোডে, এটাকে স্মল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই বিডব্লিউডি, একটা সূত্র আছে নমিনাল শেয়ার স্ট্রেস বার করার জন্য। বিডব্লিউ হচ্ছে তার উইডথ, আমরা জানি 14 ইঞ্চি, আর ডিটা আমরা এখানে আননোন রেখে দিব, কারণ এটার মাধ্যমে আমরা ডিটা বের করব। আর যে শেয়ার আসতেছে এটা আমরা একটু আগে দেখে আসছি 63,500 পিএসআই, তার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার আসতেছে এটাই তো আসতেছে 63,400 আসতেছে। এখন অ্যালাউয়েবল যে শেয়ার স্ট্রেস এটা আমরা কিভাবে বের করতে পারবো, এটা তারা বলছে যে এটা বের করা যায় এই সূত্রটা ইউজ করে 2.95 রুট ওভার এফসি, এই সূত্রটা ইউজ করে অ্যালাউয়েবল ম্যাক্সিমাম শেয়ার বের করে। তাহলে এটা ইউজ করে অ্যালাউয়েবল ম্যাক্সিমাম শেয়ার বার করলাম, বার করে এখান থেকে ডি রিকোয়ার্ড বের করলাম। ডি রিকোয়ার্ড হচ্ছে 28 ইঞ্চি, আমি ডেপথ তাকে প্রোভাইড করছি, টোটাল হাইট প্রোভাইড করছি হচ্ছে 30 ইঞ্চি। ওইখান থেকে আমি ক্লিয়ার কভার টভার বাদ দিয়ে দেখতে হবে যে এই ডেপথটা ঠিক আছে কিনা। তো এইভাবে ডেপথ চেক দিব। লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট আমি কিভাবে বাইর করব, শেয়ার রিইনফোর্সমেন্ট আমি কিভাবে ক্যালকুলেশন করব, এটা দেখাইলাম। তো এইভাবে করে লাস্টে হচ্ছে আমাদের এটা একটা সেকশন যদি আমরা এইভাবে দেখাই, এভাবে সেকশন একে আমি এখানে লঙ্গিটিউডিনাল রড আর শেয়ার রিইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করে আছে। তো সাপোর্টে শেয়ার বেশি থাকে, সাপোর্টে ঘন ঘন শেয়ার স্পেসিং, তারপরে শেয়ার স্পেসিং এর একটু হালকা হালকা, তারপরে আরো হালকা হালকা মাঝখানে দিয়ে, এইভাবে করে একটা গার্ডার ডিজাইন করা হয়। একইভাবে আমি যখন গার্ডারটার মোমেন্ট ক্যালকুলেশন করতে বলছিলাম, আমি বলছিলাম যে মাঝখানে ম্যাক্সিমাম মোমেন্ট আসে, মাঝখানে একটা বাইর করতে হবে, তারপরে এইখানে আরেক ভাগ বাইর করতে হবে, 4 ভাগের 1 ভাগ, এখানে আরেক ভাগ বাইর করতে হবে, যাতে আমি মাঝখানে তো ম্যাক্সিমাম মোমেন্টের জন্য রড দিলাম, তারপরে যাতে রড কমাইতে পারি। তো এখানে সেকশনটা দেখলে আমি দেখাই, মাঝখানে দেখেন ম্যাক্সিমাম রড 3টা লেয়ারের রড আছে, কিছুক্ষণ পরে গিয়া হয়ে গেছে 2টা লেয়ারের রড, কারণ মোমেন্ট যেহেতু কমতেছে। শেষ দিকে যখন সাপোর্টের কাছে মোমেন্ট কিন্তু একেবারেই কমে আসে, একবার জিরো বলতে গেলে, এখানে একটা লেয়ারের রড। আমি কি বুঝাইতে পারছি? এইভাবে করে আমরা ইকোনমিক্যাল ডিজাইন করতে পারি চাই। তো এইটাই হচ্ছে গেল। আর ডায়াফ্রাম তো আমি বলে দিছিলাম, এটা হচ্ছে ক্রস গার্ডার, গার্ডারটাকে পজিশনে রাখার জন্য ডায়াফ্রাম ইউজ করা হয়। আর এখানে তেমন কিছু নাই। তো মেইনলি হচ্ছে আমরা একটা ডেক গার্ডার ব্রিজ ডিজাইন দেখলাম, এইটার স্ল্যাবটাকে কিভাবে ডিজাইন করতে হয় মেইনলি দেখলাম, আর এইটার গার্ডারটাকেও ডিজাইন করতে হয় সিমিলার স্ল্যাবের মতোই। এই স্টেপ গুলো আমরা ফলো করলাম যে কি কি স্টেপে আমি করতে পারি যদি ডিজাইন করতে চাই। এই তো ছিল গার্ডার এবং স্ল্যাব, এই দুইটা ডিজাইন হচ্ছে ডেক গার্ডার ব্রিজের ডিজাইন। আমরা তাহলে ব্রিজ দুই টাইপের করলাম, এটা হচ্ছে স্ল্যাব ব্রিজ করলাম, এটা ডেক গার্ডার ব্রিজ। আপনারা যখন সিনিয়র হবেন মানে আরেকটা ক্লাস পরে এখানে আরেকটা ব্রিজ আছে, এটা হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। আপনারা এখন কোন সেমিস্টারে?
স্যার আমাদের 3-2টাও করানো হয়েছে স্যার, এখন 3-1 করানো হচ্ছে স্যার। আমাদের প্রথমেই 3-2টা করানো হয়েছে। আচ্ছা, তাহলে থ্রি-টুটা ব্যালেন্স ক্যান্টিলিভার বীজ কি পড়ছেন নাকি? মানে স্যার আরসিসিটা এখনো মানে 3-2 এর যেটা ছিল স্যার ওইটা এখনো পড়ানো হয় নাই। আচ্ছা, মানে তাহলে স্যার দুইটা একসাথে চালানো হচ্ছে স্যার, এই কারণে স্যার যখন মানে যে টিচার যেটা করে দিচ্ছেন ওইটাই কমপ্লিট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই আমাদের মোটামুটি আহ, এখানে দুই টাইপের বীজ দেখলাম, একটা স্ল্যাব বীজ, একটা ডেক গার্ডার বীজ। আর এর চেয়েও যদি বড় স্প্যানের দরকার হয়, এর চেয়েও হইতে পারে বড় স্প্যানের দরকার, তখন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ডেক গার্ডার বীজেরও একটা স্প্যানের লিমিটেশন আছে, সাধারণত 50 ফিটের বেশি হয় না, স্প্যানটা 50 ফিটের বেশি ক্রস করে না। কিন্তু আমার কোনো কারণে 50 ফিটের বেশি স্প্যান দরকার, দেখা গেল যে দুইটা পায়ের মাঝখান দিয়ে এখান দিয়ে বড় জাহাজ পাস করে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে চাইলেও আমি 48 ফিট বা 45 ফিট আমি রাখতে পারতেছি, এখানে স্প্যান অনেক বড় লাগে। তখন দেখা যায় যে এটাকে আর ডিজাইন করার জন্য ব্যালেন্স ক্যান্টিলিভার বীজ ডিজাইন করতে হয়। তো এটা পরবর্তীতে আপনারা দেখবেন আর মানে পরের সেমিস্টারের যে আরসিসি সেশনাল ওইটার সাথে আসার কথা ব্যালেন্স ক্যান্টিলিভার বীজ। তো যাই হোক, আমাদের মোটামুটি এখানে কিন্তু আমি যা আছে মোটামুটি সবই কভার করার চেষ্টা করছি, একেবারে শুরু থেকে একবার স্ল্যাব থেকে শুরু করে লিন্টেল, বিম, তারপর হচ্ছে কলাম মানে লিন্টেল, তারপর হচ্ছে ফাউন্ডেশন, স্টেয়ার, সবগুলাই মোটামুটি কভার করার চেষ্টা করছে। সানশেড, তারপর হচ্ছে আমরা ব্রিজ দেখলাম, ব্রিজও মোটামুটি কভার করার চেষ্টা করছে। তো এখানে আমাদের সিলেবাস শেষ হলো। Recording stopped. তাহলে এই কোর্স শেষ আর এখানে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর স্যার আমাদের স্ট্রাকচারটা কবে থেকে শুরু করবেন? স্ট্রাকচারটা দেখি এই সপ্তাহ থেকে স্টার্ট করব। আপনাদের পরীক্ষা কবে? স্যার সাস্ট থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে অনলাইনে এক্সাম নিতে পারে, তো স্যার যদি সাস্টের যে সময়টা দিবে ওই সময় থেকে আমাদেরও হবে স্যার। ঠিক আছে, তা আমি এই সপ্তাহে চেষ্টা করবো যে স্টার্ট